শুরু করবো। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুরু করে দিব। শুভ সন্ধ্যা। আমি পাশারুল আলম, এনবিটিভির পক্ষ থেকে সমস্ত দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন। আমরা জানি আমাদের দেশের বহু সমস্যা, তার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতা, কমিউনালিজম হচ্ছে এক ধরনের মনোভাব। কোনো ব্যক্তির মনোভাবকে তখনই সাম্প্রদায়িক বলে আখ্যা দেওয়া হয় যখন সে এক বিশেষ ধর্মীয় সম্প্রদায়ভুক্ত হয়ে অন্য এক বিশেষ ধর্মীয় সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধাচরণ এবং ক্ষতি সাধন করতে প্রস্তুত থাকে। এই মানসিকতা আজ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আসলে এই ফর্মুলা ভারতে ছিল না। ইংরেজ শাসন ও শোষণ অব্যাহত রাখার জন্য দুই সম্প্রদায়ের মধ্যে সুচারুভাবে প্রয়োগ করে। ইংরেজ শাসনের অবসান হলেও তাদের দেওয়া ফর্মুলা থেকে দেশ ও দেশবাসী আজও অব্যাহতি পায়নি। দেশভাগের সময় থেকে যে বীজবায়ু প্রবাহিত হয়েছিল তা এখনো চলমান। ইংরেজ চেয়েছিল এই সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে বিভেদ সৃষ্টি করে শাসনকে সুদৃঢ় করা। আজকের দিনে সাম্প্রদায়িকতা দিয়ে ক্ষমতা দখলের লড়াই চলছে। মূলত তিনটা দিক থেকে মানুষ একত্রিত হয়ে থাকে। প্রথমত ভৌগোলিক কারণে, যা পরিবর্তনশীল নয়, কেননা তা প্রকৃতি প্রদত্ত। দুই, ধর্মীয় কারণে। এই জায়গায় সুরসুরি দিতে পারলে খুব দ্রুত মানুষকে একত্রিত করা সম্ভব, তবে এই ধর্মীয় উন্মাদনা দ্রুত ছড়িয়ে পড়লেও তা দীর্ঘস্থায়ী হয় না। তিন, ভাষাগত কারণ, যা ধর্মীয় কারণ থেকে অধিক শক্তিশালী। তার উদাহরণ বাংলাদেশের উদয়। মানুষ যখন তার মূল সমস্যার দিকে আলোকপাত করে তখন এই সাম্প্রদায়িকতা বিলুপ্ত হয়। তার উদাহরণ দেশের বর্তমান কৃষক আন্দোলন। এই চিত্র আমরা দেখেছি 1946-47 সালে। বাংলার যেখানে যেখানে তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল সেখানে দাঙ্গা হয়নি। ধর্মীয় কারণ অপেক্ষা জমিদার জোতদারদের বিরুদ্ধে প্রয়োজন ছিল ঐক্যবদ্ধ লড়াই। এই ঐক্যবদ্ধ লড়াই অনেক দিন স্থায়ী হয়। একইভাবে এই ঐক্যবদ্ধ লড়াই করতে গিয়ে দিল্লির বিভিন্ন বর্ডারে আন্দোলনরত কৃষকদের মধ্যে সাম্প্রদায়িকতা বিদায় নিয়েছে। মুজাফফরনগরের মহাপঞ্চায়েতের স্লোগান, যা মহেন্দ্র সিং টিকায়েত দিয়েছিলেন, আল্লাহু আকবার, আর সমবেত জনতার মুখে হর হর মহাদেব, এই স্লোগান বহু সাম্প্রদায়িক শক্তিকে ব্যাগ ফুটে নিয়ে গেছে। তাই আজকে প্রশ্ন, দেশের সার্বিক কৃষক আন্দোলন কি সাম্প্রদায়িকতাকে প্রতিহত করতে পারবে? এই নিয়ে কি ভাবছেন দেশের সুধী নাগরিক সমাজ? তাদের নিজস্ব মতামত ও অভিজ্ঞতা আমরা শুনব। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সমাজ গবেষক, বিশিষ্ট প্রাক্তন অধ্যাপক, যিনি ছাত্রাবস্থা থেকে রাজনীতি ও সংগ্রামী মানুষের মুখ, একাধিক গ্রন্থের লেখক। তার বিভিন্ন প্রবন্ধ প্রায় দৈনিক কাগজে প্রকাশিত হয়। এছাড়া তিনি বাংলার মুখের সম্পাদক এবং NAPM এর পশ্চিমবঙ্গ কনভেনার, মাননীয় অসিত বরণ রায়। অসিত বাবু, নমস্কার। আজকের এই আলোচনায় আমরা পেয়েছি দীর্ঘদিনের রাজনীতিবিদ, SDPI এর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি, বন্দি মুক্তি কমিটির সহসভাপতি এবং NRC CA আন্দোলনের অন্যতম মুখ
জনাব তাহিদুল ইসলাম মহাশয়কে, তাহিদুল ভাইকে আমার সালাম। আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি গান্ধী ভাবনায় অনুপ্রাণিত সমাজকর্মী, বাংলা সংস্কৃতি মঞ্চের অন্যতম মুখ, যিনি পেশায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে তার রচনা ও ভাবনা বাংলার মানুষকে ভাবিয়ে তুলে সেই বিশিষ্ট সমাজসেবী মনীষা বন্দ্যোপাধ্যায়কে। মনীষাদি, শুভ সন্ধ্যা। বিষয়টি যেহেতু কৃষক আন্দোলন নিয়ে, তাই সংযুক্ত কিষাণ মোর্চার অন্যতম মুখ আমাদের সঙ্গে ডাক্তার সুনীলম জুড়ে থাকার কথা, কিন্তু তিনি দিল্লির আজকে এসএসকেএম এর মিটিং সেরে ট্রেনে উঠেছেন, তিনি নেটওয়ার্কে আমাদের সঙ্গে জুড়তে পারছেন না। আমাদের সঙ্গে জুড়েছেন সুদূর কাশ্মীরের হামিদ মালিক ভাই, যিনি জম্মু কাশ্মীর জমিনদার ফোরামের প্রেসিডেন্ট এবং সংযুক্ত কিষাণ মোর্চার অন্যতম একজন মুখ, যিনি শুরু থেকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। हामिद भाई, अस्सलाम वालेकुम। हामिद भाई, आज का टॉक शो का सब्जेक्ट है किसान आंदोलन क्या कम्युनलिज्म को रुका पाएंगे। अल्लाह अकबर हर हर महादेव का स्लोगान पूरे भारत में क्या असर डाला। हामिद भाई बोलिए। अस्सलाम वालेकुम, सबको मेरी तरफ से सलाम। तो जैसे आपने कहा, मेरी पहले मैं ये बता दूं कि आपका मुझे समझ नहीं आया क्योंकि लैंग्वेज में समझ नहीं पा रहा हूँ। थोड़ा कि व्हाट यू से हिंदी समझ लेंगे, हिंदी समझ लेंगे। नहीं, मैं बोल रहा हूँ अर्लियर। हाँ, तो हिंदी से बोलिए आप। हाँ, मैं ये बता रहा हूँ कि जो आपने बताया कि एक कोशिश हो रही है, एक अच्छी कोशिश हुई है एसकेएम से कि हर रिलीजन बेस्ड, जो विदाउट कास्ट क्रीड रिलीजन के बगैर जो लड़ाई हमने लड़ी, और ऑल द वर्ल्ड सी व्हाट हैपनेस, तो जीत गए, लास्ट पर जीत ही गए। तो ये एक सीख भी है अगली जनरेशन को, बाकी लोगों को, कि कैसे एक पुरअमन तरीके से लड़ाई लड़ी जाए, चाहे वो किसी भी मुद्दे पर हो, और कैसे एक तानाशाह को रोका जाए गलत करने से, तानाशाह की तानाशाही कैसे खत्म की जाए। तो ये एक हिस्ट्री बन गई है अब कि दुनिया ने देख लिया कि एक तानाशाह को किसानों ने रोक लिया, किसानों ने उसको बता दिया कि अवाम के पास कितनी ताकत होती है। लीडर तब तक लीडर नहीं बनता जब तक अवाम नहीं होती। अवाम से बढ़कर कोई दुनिया में लीडर पैदा नहीं होता, न हुआ है न होगा। तो ये एक सीख मिली। और आपने जो कहा, हाँ, रोकने में कामयाब हो गए, क्योंकि इस स्टेज से आपने देखा कि सिख, हिंदू, मुस्लिम, बौद्ध, क्रिश्चियन सारे इकट्ठे लड़े, और उस इकट्ठे लड़ने में आपने देख लिया कि रिजल्ट, व्हाट वाज द रिजल्ट? रिजल्ट वाज सच अमेजिंग, वर्ल्ड हैज सीन दैट रिजल्ट वाज वेरी गुड। कि एक बताया मैंने तानाशाह को एक। हामिद भाई, किसान आंदोलन के साथ आप शुरू से जुड़े हुए हैं। शासक दल लाख कोशिश करने का बावजूद क्यों कम्युनलिज्म को इंट्रोड्यूस नहीं कर पाया, इसका राज क्या है? इसका राज सबसे बड़ा एक है कि मुस्लिम, कश्मीर से कन्याकुमारी तक सब एक थे, हिंदू, मुस्लिम, सिख, ईसाई सब एक थे, और एक वो क्या बोलते, एक गोल की तरफ रवां दवा थे। वो गोल हासिल करने के लिए बिल्कुल रात दिन मेहनत की, तो वो एक बड़ी वजह रही। और लीडर्स ने, जो लीडर्स थे हमारे संयुक्त किसान मोर्चे के, जिसमें तकरीबन 40 के 42 संगठन जो बड़े थे, तो उन्होंने काफी अच्छा इसको पुरवाया, इसको आगे लेकर गए, फ्रंटलाइन पर लड़े, लोगों को समझाया। तो काफी कोशिश हुई, क्योंकि बीच में आपको पता है मुस्लिम हिंदू करने की बहुत कोशिश की गई, मगर इसमें बेचारा बीच में पहले सरदार जी आ गया, सिख आ गया, तो उसकी वजह से ये टॉपिक आरएसएस वालों ने नहीं पढ़ा था। उन्होंने आज तक हिस्ट्री में 1932 से लेकर आज तक सिर्फ हिंदू मुस्लिम का टॉपिक पढ़ा है, वही किताबें पढ़ी है। मगर आज बीच में नई किताब आ गई सिख की, तो ये तो वो पढ़ नहीं पाए, उन्होंने ये पढ़ा नहीं था, तो वो धोखा खा गए। तो इसलिए हम कामयाब हो गए, क्योंकि हम इकट्ठे थे, कश्मीर से कन्याकुमारी तक विदाउट कास्ट क्रीड रिलीजन हमने इकट्ठे लड़ा, क्योंकि किसानों ने समझाया पहले हम किसान हैं, बाद में हम किसी रिलीजन से एफिलिएटेड है।
तो रिलीजन को दूर रखा जाए और लड़ाई लड़ी जाए इस तानाशाह के खिलाफ। तो इस तानाशाह के खिलाफ जो आज लड़ाई लड़ी, दुनिया को पता चला कि हिटलर शाही नहीं चलता, लोग बड़े होते हैं, अवाम बड़ा होता है, नेता बड़ा। अच्छा, ठीक ठीक है। অসিত বাবু, আমরা জানি সাম্প্রদায়িকতার কুফল বাঙালি জাতি ভোগ করেছে। हामिद भाई, आपको समझने में थोड़ा दिक्कत होगा, लेकिन ये पूरा बंगाली बंगाली प्रोग्राम है, आपका पास फिर आएंगे हम, आप जोड़ के रहिए। অসিত বাবু, আমরা জানি সাম্প্রদায়িকতার কুফল বাঙালি জাতি ভোগ করেছে। রবীন্দ্রনাথ বলেছিলেন হিন্দুর কাছে মুসলমান অশুচি আর মুসলমানের কাছে হিন্দু কাফের। এই মনোভাব সাম্প্রদায়িকতা নামক বিষাক্ত শব্দটিকে অর্থপূর্ণ করে তোলে। কৃষক আন্দোলন কি এই দূরত্ব দূর করতে সক্ষম হবে? অসিত দা। আনমিউট করুন অসিত দা। আচ্ছা, পাসারুল ভাই ধন্যবাদ। ধন্যবাদ এনবিটিভি কেও, তারা এই সুযোগটা দিয়েছেন আমাদের জনগণের কাছে পৌঁছানোর জন্য। এবং আমার যত যে সতীর্থরা কলিগরা আছেন এখানে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। हामिद मालिक भाई, आपको भी हम सलाम जानते हैं। तो ये थैंक यू सर। मेरा नाम असित रॉय है, असित बरन रॉय। तो ये ও যে টপিকটা আমাদের আজকে আলোচনার জন্য এসছে, আমি একটু দুটো পর্বে আলোচনাটাকে আমার রাখতে চাই। প্রথম পর্বে আমি বলতে চাই যে সাম্প্রদায়িকতার প্রশ্নে যেটা পাসারুল ভাই বললেন, যে বাংলা এবং পাঞ্জাব এই দুটোই বিভক্ত হয়েছে এবং বিভক্ত হয়ে আমরা দুর্বল হয়েছি, আমাদের বাঙালি জাতি, পাঞ্জাবি জাতিও দুর্বল হয়েছে। কিন্তু পাঞ্জাবি জাতির কাছে আরেকটা ধর্ম আছে, যে ধর্মটা তাকে কিন্তু সাহারা দিয়েছে অনেকটা, শিখ ধর্ম, যেটা আমরা যে কথা উল্লেখ করলেন হামিদ ভাই। তো আমি প্রসঙ্গত বলি যে বিষয়টি শুধুমাত্র সাম্প্রদায়িকতার নয়, কারণ এর সঙ্গে রাষ্ট্র যুক্ত হয়ে আছে। অর্থাৎ যে শক্তি আমাদের রাষ্ট্র চালাচ্ছে, ভারত রাষ্ট্রটা, তারা কিন্তু এমন কতগুলো হাতিয়ারকে নিয়ে এগোচ্ছে, যে হাতিয়ারগুলোকে আমাদের ভালোভাবে বুঝতে হবে। একটু আওয়াজটা কোথা থেকে আসছে? ইকো হচ্ছে নাকি? হ্যাঁ, বলুন, অসুবিধা হচ্ছে না, ঠিক শোনা যাচ্ছে। আচ্ছা, তো এই যে রাষ্ট্রটা, শাহিনবাগে প্রথম যে ব্যাপক গণ আন্দোলন হলো, পরে কৃষক আন্দোলন, তারপরেই এই দুটোই বড় বড় আন্দোলন আমাদের এই বর্তমান যে শাসক গোষ্ঠী তাদের বিরুদ্ধে হয়েছে। একটা হচ্ছে সাম্প্রদায়িকতার দৃষ্টিভঙ্গি থেকে সংখ্যালঘু মানুষের অধিকারকে, নাগরিক অধিকার কেড়ে নেওয়ার জায়গা, এবং দ্বিতীয়ত হচ্ছে যে তারা এই কৃষকদের এই কর্পোরেট পুঁজির প্রত্যক্ষ হস্তক্ষেপে, প্রত্যক্ষ নির্দেশে তারা কর্পোরেট পুঁজির জন্য কৃষকদের জন্য যে দ্রুততার সঙ্গে যে কৃষি আইন আনলেন, সেই আইনগুলো তিনটে 1 বছর ধরে যে লড়াই করলেন সমস্ত মানুষ, তাদের সঙ্গে ছিল কৃষক আন্দোলন, তাতে তাদের শাসক শ্রেণীকে একটা ধাক্কা মেরেছে, প্রবল ধাক্কা মেরেছে। এবং একই সাথে সমস্ত বাংলার মানুষ, ভারতের মানুষের কাছে সাক্ষ্য রেখে গেছে যে আন্দোলনই একমাত্র উপায়, গণসংগ্রামই একমাত্র উপায়, জন আন্দোলনই একমাত্র উপায়, যার মধ্যে দিয়ে এদেরকে পরাস্ত করা সম্ভব। এবং নির্বাচনের যে দিকটা, সেটাও ছেড়ে দিলে চলবে না, কারণ যে কর্পোরেট পুঁজি এখানে চালাচ্ছে, তারা কিন্তু একটা গণতন্ত্রের একটা মুখোশ তারা ধরে রাখতে চায়, গণতন্ত্রের মুখোশটাও ধরে রাখতে চায়, আবার
অন্যদিকে তারা কিন্তু যে হিন্দুত্ববাদ যেটার সঙ্গে যুক্ত আছে আপনার মিলিটারি ন্যাশনালিজম, অর্থাৎ সামরিক জাতীয়তাবাদ, যেটা অনেকে বলেন হয়তো যে আপনার এক ধরনের জাতীয়তাবাদ যেটা রোগগ্রস্ত, এই জাতীয়তাবাদটার পেছনে আছে আপনাদের এদের হাত, এবং তারা এই জাতীয়তাবাদটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যদি যাদের সামিল হবে বা ভেতর দিকে তাদের তথাকথিত দেশদ্রোহী তারাই। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি এই দুটো জায়গা প্রশ্ন তুললেই দেশদ্রোহী, হ্যাঁ কিছু প্রশ্ন তুললেই তারা দেশদ্রোহী, এবং তাদের সমস্ত আইন কানুন গুলো, আমরা সম্প্রতি ফাদার স্ট্যান স্বামীকে দেখলাম কিরকম আইনি হত্যা করা হলো, অর্থাৎ একের পর এক তারা কিন্তু জেলবন্দি করে রেখেছে ব্যাপক মানুষকে, এবং তার আইনগুলোকে এমন ভাবে কঠোর করছে যে সাধারণ নাগরিক সমাজ, এবং সম্প্রতি সিকিউরিটি অ্যাডভাইসার নরেন্দ্র মোদী অজিত দোভাল বলছেন আমাদের 4th জেনারেশন ওয়ারফেয়ার, যুদ্ধটা হবে নাগরিক সমাজের বিরুদ্ধে। ফলে আমি এই পর্যন্ত বলে পাসারুল ভাই যে কৃষক আন্দোলন দিয়েই শুধু সাম্প্রদায়িকতাকে রোধ করা যাবে টোটালি, সেটা মানে যে সাম্প্রদায়িকতাকে, যে রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতাকে আমরা ফেস করছি, সেটা হবে না বলে মনে হয়। আমি আরো পরে 5টা ছোট পয়েন্ট দ্বিতীয় দফায় যখন বলতে বলবেন তখন বলবো। তাহিদুল ভাই, হ্যাঁ তাহিদুল সাহেব, আপনার কাছে জানতে চাই, হিন্দু মুসলমান যেহেতু আলাদা ধর্ম, তাই তাদের স্বার্থ আলাদা, এই মতবাদ ছড়িয়ে রাজনীতি করা হয়, এই ব্যাপারটা কি সত্যি, নাকি প্রত্যেক নাগরিকের চাওয়া পাওয়া ও স্বার্থ এক সূত্রে বাঁধা? এই এক সূত্রে বাঁধতে আমাদের কি করণীয়? অনেক অনেক ধন্যবাদ আজকের এনবিটিভি সঞ্চালক, আজকের আমাদের সহ আলোচক এবং দর্শক বৃন্দ। আজকের আলোচনাটা আমাদের দেশের যে বর্তমান অবস্থা তার প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। আমি সম্মানীয় সঞ্চালকের প্রশ্নের উত্তরের আগে দুটো আরো বাক্য বলতে চাই। এটা হচ্ছে, সত্যি কথা, সাম্প্রদায়িকতা খারাপ নয়, সাম্প্রদায়িক বিদ্বেষটা খারাপ। আসলে আমরা বিদ্বেষটাকেই আমরা সাম্প্রদায়িকতা বলছি। সম্প্রদায়ের প্রতি সম্প্রদায়ের যে বিদ্বেষ, এই বিদ্বেষকে কাজে লাগিয়ে পরস্পরের মধ্যে হিংসা, ঘৃণা, হানাহানি, মারামারি, খুনোখুনি, সেটা হচ্ছে সাম্প্রদায়িক বিদ্বেষ, সেটাকে আমরা সাম্প্রদায়িক বলে চালাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, এই যে বিভিন্ন ধর্মের সাথে ধর্মের মত পার্থক্য, এইটার স্রষ্টা কিন্তু ব্রিটিশরা নয়, অন্তত আমাদের দেশে, এই ভারতে ব্রিটিশেরা এইটার উপযুক্ত যথার্থ ব্যবহার করেছে। কিন্তু এই বিদ্বেষ, বিভেদ, ঘৃণার জন্ম এদেশেই। আজকে আশীর্বাদ রায় যেটা বলছিলেন যে হিন্দুত্ব মনোবাদ, ব্রাহ্মণ্যবাদ, এটাই হচ্ছে এই দেশে, এই উপমহাদেশে সাম্প্রদায়িক বিদ্বেষ, ঘৃণা জনক। সেটা ব্রিটিশরা আসার আগে থেকে এদেশে লালন পালন হয়, এবং শুধুমাত্র ধর্মীয় সাম্প্রদায়িকতা বা ধর্মীয় সাম্প্রদায়িক বিদ্বেষটাই খারাপ মানুষের জন্য, সমাজের জন্য, সভ্যতার জন্য, এটা নয়। যে কোনো ধরনের সাম্প্রদায়িকতা, যে কোনো ধরনের সাম্প্রদায়িক বিদ্বেষ, সেটা ধর্মীয় হোক, ভাষাগত হোক, সম্প্রদায়গত হোক, আর অন্য কোনো হোক, বা রাজ্যগত হোক, সেটা যদি এই অন্ধবিশ্বাসে পরিণত হয় যে আমারটাই সঠিক, আমি যেটা ভাবছি সেটাই সঠিক, বাকি সবার স্বার্থ সেখানে পূর্ণ, গৌণ, এবং সেটা খারাপ, সেটা হচ্ছে ক্ষতিকর। এখন যে মূল আলোচনা হচ্ছে, একজন আমি মুসলিম, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন জৈন,
এই ধর্মীয় মত পার্থক্য, ধর্মীয় বিচার বিশ্লেষণ, মনন, বিশ্বাস, আচার অনুষ্ঠান, সেখানে মত পার্থক্য আছে। এই মত পার্থক্যগুলো থাকার কারণে আমাদের যে পারস্পরিক চলা, পারস্পরিক ব্যবহার, পারস্পরিক লেনদেন, রুটি রোজগারের লড়াই, প্রতিদিন প্রতি মুহূর্তে যে আমাদের উঠা বসা চলাফেরা, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এই প্রশ্নে খুব সহজ উত্তর। খিদে যখন লাগে, যখন খাবারের দরকার হয়, তখন কি শুধু মুসলমানদেরই লাগে, নাকি হিন্দুর লাগে, না খ্রিস্টানের লাগে? অথবা যদি আমরা 4 জন বন্ধু থাকি, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন শিখ, তাহলে যখন খাবার আসে তখন প্রত্যেকেরই ক্ষুধা মেটানোর জন্য যে খাবারটা আসে, সেই খাবারটা কি আলাদা আলাদা হয়? সবার জন্য এক হয়, কিন্তু রাজনীতির ক্ষেত্রে কেন আলাদা আলাদা হচ্ছে? ফলে যখন ক্ষুধা লাগে তোর সবার একই ক্ষুধা লাগে, খাবারের যখন প্রয়োজন হয় তোর সবার সমান প্রয়োজন হয়। ফলে বস্তুগত ব্যবহারিক যে প্রয়োজন, সেটা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ, মানুষের সবার সমান। সেই জন্য এই বিশ্বাসগত মত পার্থক্য আমাদের মধ্যে কোন রকমের পার্থক্য সৃষ্টি করে না ব্যবহারিক জীবনে। এবং আমরা আমাদের নিজেদের ইতিহাস ঐতিহ্য থেকে পাই, আমাদের ছোটবেলার জীবন থেকে পাই, বর্তমান গ্রামীণ জীবন থেকেও পাই। কিন্তু চিরদিনই এক শ্রেণীর রাজনীতিবিদ তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধর্মীয় বিশ্বাসগুলোকে অপব্যবহার করে মানুষকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেয়। লাগানোর জন্য এই সাম্প্রদায়িক বিদ্বেষটা তৈরি হয়। অর্থাৎ ইতিহাসে যতগুলো সাম্প্রদায়িক বিদ্বেষ জনিত দাঙ্গা হয়েছে, কোনোটাই স্বাভাবিকভাবে হয়নি, কোনোটাই সেই সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে করেনি। প্রত্যেকটা দাঙ্গায় ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায়, কোনো না কোনো রাজনৈতিক শক্তির প্ররোচনায়। আরো সহজ করে বললে, রাষ্ট্রের মদত না থাকলে, রাষ্ট্র না চাইলে, রাষ্ট্র শক্তি যখন সাম্প্রদায়িক হয়ে যায়, তখন সে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য এই যে মানুষের বিশ্বাসগত মত পার্থক্য, সেগুলোকে ব্যবহার করে। ফলে আজকে আমাদের দেশে দেখতে গেলে, আমাদের এই দেশে বহু ধর্মের মানুষ আছেন, তাদের মধ্যে কোনো মত পার্থক্য নেই, তারা মত পার্থক্য চান না, তারা একসাথে বসবাস করতে চান, জীবনযাপন করতে চান, লড়াই করতে চান, সংগ্রাম করতে চান, দেশটাকে ভালোবেসে সবার উন্নতি করতে চান। কিন্তু এরই মধ্যে আমাদের দেশের আজকে যারা শাসক গোষ্ঠী আছে, ইউনিয়ন ক্ষমতায়, ইউনিয়ন সরকারে, তারা মানুষের এই বিশ্বাসগুলোকে ব্যবহার করছে। আমি আজকে সকালে একজনকে বলছিলাম খুব সহজ করে, বিজেপির যে নেতাগুলো আজকে হিন্দু মুসলমানের মত পার্থক্য ঘটাচ্ছে, তারা কিন্তু ব্যবহারিক জীবনে কে হিন্দুত্ব বিশ্বাস করে বলে আমার মনে হয় না, পুজো অর্চনা করে না, অথচ তারা মানুষকে খেপাচ্ছে। ফলে মূল যে কথা, এই হিন্দু মুসলমানের মত পার্থক্য, বিশ্বাসগত মত পার্থক্য, আচার আচরণগত মত পার্থক্য সাম্প্রদায়িকতা উৎস নয়। সাম্প্রদায়িক উৎস হচ্ছে এক শ্রেণীর রাজনৈতিক মতবাদী বা রাজনৈতিক নেতাদের চিন্তা ভাবনা। ঠিক আছে মনীষাদি, তাইদিনদা বললো যে দাঙ্গা বাঁধে না, দাঙ্গা বাঁধানো হয়। তো আপনি দীর্ঘদিন যাবৎ সমাজসেবায় রয়েছেন, আমরা জানি সাম্প্রদায়িকতা হলো ঔপনিবেশিকবাদের এক উপজাত বস্তু, ওয়ান অফ দ্য প্রোডাক্টস অফ কমিউনালিজম। এই উপজাত বস্তু যখন উগ্র হয়, তখনই দাঙ্গা বাঁধে। এই দাঙ্গায় মহিলারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই বিষয়ে একটু আলোকপাত করলে আমাদের বুঝতে সুবিধে হয়। সকলকে নমস্কার জানাচ্ছি। খুব ভালো লাগছে এরকম একটা আলোচনায় থেকে। আমার নিজের জীবনের সমাজকর্মের অভিজ্ঞতা শুরু হচ্ছে আজ থেকে 32 বছর আগে, ভাগলপুর দাঙ্গার পরে। সেই সময় আমরা একেবারে মাটিতে গিয়ে বুঝেছিলাম এই যে কথাটা হচ্ছে, দাঙ্গা কেন হয়, কিভাবে হয়, এরখানে রাষ্ট্রের দায় যেমন এত সহজে মানুষ গ্রহণ করে, সেটাও কিন্তু ভাবতে হবে। এই জায়গাটা আমরা যদি ভিতরে গিয়ে না ঢুকি, তাহলে কিন্তু আমাদের পুরোটাই একদিকে দাঁড়িয়ে কাজটা হয়ে যাবে। আমার এবারের এই যে, যেহেতু এটা কৃষি আন্দোলনকে আপনারা জুড়ে কথাটা রাখা হচ্ছে, আমি সেখান থেকে জুড়েই বলছি, এই আন্দোলনের যে সফলতা, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2-3টে জায়গা আছে, তার একটা হচ্ছে যে
সাংঘাতিক ভাবে এখানে আমরা এই প্রথম কৃষক হিসাবে মহিলাদের যে অবস্থান, সে অবস্থানটা তো স্বীকৃত হয় না। আমরা চাষি বললে সবসময় ছেলেদের ছবি আঁকি, এখনো আঁকি, আপনি স্কুলে আঁকতে দিন সেও আঁকবে। মেয়েদের ভূমিকাটা খুব স্পষ্ট হলো। হরিয়ানার মতো জায়গা যেখানে খাপ পঞ্চায়েত বসে, সেখানে মেয়েরা ট্রাক্টরে করে এলেন এবং এই পুরো সময়টায় তারা পত্রিকা বের করেছেন, তারা নীতি নির্ণায়ক ভূমিকায় আছেন এবং সমস্ত দিক থেকে সাম্প্রদায়িকতাকে প্রতিহত করছেন। মেয়েরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যে কোনো দাঙ্গা, যে কোনো যুদ্ধে, এ তো আমরা জানি। এবং সেইখানে দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতি কিন্তু এই কৃষি আন্দোলন তৈরি করতে পারলো, সেটা আমি বারবার বলবো, যেখানে এই যে এজেন্ডা নিয়ে যারা কাজ করছেন, যারা ভাবে যে কোনো আন্দোলন ভেঙে দেওয়া যায়, এই শিখ বলে, খালিস্তান বলে, কত শুরুতেই খালিস্তান বলা হয়েছে, কিন্তু সেটা টিকলো না। কত রকমের মাঝখানে ঢোকানো পাকিস্তানের চর আছে, এই আছে, কিছুই কিন্তু ওরা টেকাতে পারেনি। এবং ভেবে দেখুন লক্ষিমপুরের ঘটনা, যেখানে উগ্র হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী যারা নেতা, তারা এইভাবে মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেটা কিন্তু ওদের উল্টো দিকে চলে গেল। এবং সেই জন্য আমার মনে হয় যে এই ঘটনায় এইবারের আন্দোলন সমস্ত দিক থেকে যারা দেশটাকে সাম্প্রদায়িক করতে চায়, যারা সেকুলার শব্দটাকে মুছে দিতে চায়, তাদেরকে ভাবাচ্ছে। এবং এইখানে আমি মনে করি উল্লেখযোগ্যভাবে মেয়েদের যোগদান আছে। দাঙ্গাতে যেহেতু সমস্ত দিক থেকে শুধু তারা ঘর হারাচ্ছেন, পরিবার পরিজন হারাচ্ছেন তাই নয়, একই সাথে তারা যেভাবে লাঞ্ছিত হয়েছেন, কারণ দাঙ্গাটা তো আসলে একটা ক্ষমতা দেখানোর জায়গা, সেখানে প্রথমেই মেয়েদের উপর আক্রমণের একটা চেষ্টা থাকে। এত দেখেছি এবং ভাগলপুরের ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে, যেখানে এক বাড়ির মেয়ে আরেক বাড়ির বাড়িতে লুকোতে আসতে, তাকে লুকোতে দেওয়া হচ্ছে না, চোখের সামনে কেটে ফেলা হচ্ছে, এসব আমরা শুনেছি তাজা খবর। সেই ভারতবর্ষে যে আজকে এই প্রতিহত করা গেল, এটা আমার মনে হচ্ছে একটা বিরাট বড় জায়গা। এটা কিন্তু আগামী দিনে যারা আজকে মাথায় বসে আছেন তাদের নতুন করে ভাবাচ্ছে যে এই আন্দোলনে মহিলারা সামনে দাঁড়িয়ে বলছেন যে কোনো অবস্থাতেই এটাকে সাম্প্রদায়িক জায়গায় আমরা এনে দিতে পারবো না, দেব না। আমরা তো সেখানে সেই সব দলের লোকদের দেখলাম যারা একদা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ছিলেন, আজকে কিন্তু তারা এইখানে একটা কি বলবো গ্রেটার কমন গুডের জন্য তারা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে বলছেন এটা হতে দেওয়া হবে না। আমার মনে হয় এটা একটা আশ্চর্য জায়গা, যেটা আমাদের আরো একবার আরেকটা জিনিস বলছি আমি, যেটা আমার মনে হয়েছে যে গণের যে প্রভাব, একজন কোনো নেতা নয়, এই পুরো কাজটা যে এতগুলো মানুষ মিলে করছেন, এতগুলো মুখ আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আগামী দিনের ভারতবর্ষের রাজনীতিতে একটা বিশেষ দিশা দেখাচ্ছে, এটা আমার মনে হয়। তো দিদি, আমি বলছি যে আজকে যে দাঙ্গাগুলো সংগঠিত করা হয় এবং সেইখানে হিন্দু মুসলমান ইত্যাদি এইগুলো বলেই মানুষকে উস্কানি দিয়ে দুই সমাজের মধ্যে একটা বিভৎস কাণ্ড ঘটিয়ে দেওয়া হয়। এর ফলে আমার যেটুকু অভিজ্ঞতা এবং যে সমস্ত পড়াশোনা করে জানতে পেরেছি, সেটা হচ্ছে যে মহিলারা মানে একদম বলতে অসুবিধা নেই, ধর্ষিতা হয় অধিকাংশ জায়গায়। এই যখন দাঙ্গাকারীরা এই কুকর্মটা করে, তখন কি তারা হিন্দু মুসলমান বিচার করেই করে, না মহিলাদেরকে ভোগের বস্তু হিসাবে তারা নেয়? ফলে আজকে যারা এই দাঙ্গার প্ররোচনা দিচ্ছে, তারা নিজের বাড়ির মা বোনদের কথা বা কেন ভাবছে না, একটু এটার উপরে বলবেন। দেখুন, গুজরাট দাঙ্গায় তো আমাদের সেই ভয়াবহ অভিজ্ঞতা আছে, যেখানে মহিলারা এই কাজে প্ররোচনা দিয়েছেন। এটা তো আমরা ভাবতে পারি না যে একজন মহিলা আরেকটি সম্প্রদায়ের মহিলার উপর অত্যাচার হবে, এখানে প্ররোচনা দিচ্ছেন। ভারতবর্ষ কিন্তু সেই ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছিল, এটা কিন্তু আমরা দেখেছি, তাই না? গুজরাট দাঙ্গার কথা আপনারা মনে করে দেখুন, সেই মানে এমএলএ এমপি স্থানীয় মহিলারা যাদের এগেনস্টে কেস করা হলো, যাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হলো, তারা কিন্তু এটা জেনেও করছিলেন। মানে মাথায় যখন ভূতটা চেপে যায়, যেটাকে আপনি কি বলবেন, সাম্প্রদায়িকতার ভূত বলবেন বা কিসের ভূত বলবেন, তখন কিন্তু তার নারী সত্তার চেয়েও বড় সেটা হয়ে যায়। আমরা কিন্তু মানুষ থাকি না। প্রতিবেশীকে যখন হত্যা করা হয়, প্রত্যেকটি ঘটনায় দেখুন প্রতিবেশীর ভূমিকা আছে। 50 বছর 60 বছর পাশাপাশি থাকার পর একজন আরেকজনের ঘর ভেঙে দিচ্ছে, সে তো আপনি নোয়াখালী থেকে আজ পর্যন্ত হয়েছে। তখন কোথায় থাকে তার মনুষ্যত্ব? মানুষের আগে সে কিন্তু সম্প্রদায়। এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রেও সত্যি ছিল।
আমি বলবো যে ভারতবর্ষে একটা অন্য দিক দেখা যাচ্ছে। এনআরসি মুভমেন্টের সময় থেকে আমরা দেখছি, মনে করে দেখুন এনআরসি মুভমেন্টে কিভাবে মেয়েরা এগিয়ে এলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। মনে করো দেখুন আজকে যে শিখদের আমরা দেখছি এই আন্দোলনে, তারা তখন কিভাবে সাহায্য করেছিলেন। দিল্লিতে যখন জামিয়ার ওপর এরকম অত্যাচার হয়, কাশ্মীরি ছেলে মেয়েদের ঘর থেকে বের করে দেওয়া হয়, তারা তো আশ্রয় দিয়েছিলেন। এই পুরোটা কিন্তু ভারতবর্ষে ঘটছে, এই ভারতবর্ষেই ঘটছে। এটা আমাদের জন্য খুব সদার্থক, এবং এখানে মেয়েদের ভূমিকাটাকে আমরা কোনোভাবে আর খাটো করতে পারবো না সমস্ত ধরনের আন্দোলনে। এবং আমি অবশ্যই নিজে গান্ধীবাদী বলে বলবোই যে এই আন্দোলনের সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনের দিক আছে। আপনার কাছে আসছি हामिद भाई, ये चीज की जो पॉलिटिक्स और धर्म ये दोनों अलग चीज है, लेकिन आज पॉलिटिक्स में दोनों को मिला करके चलने का कोशिश हो रहा है। आज जो कुछ भी हो रहा है इसको रुकने के लिए किसान आंदोलन क्या सोचता है? पहले ये बता दो, एक डेमोक्रेटिक कंट्री में जब मजहब और सियासत इकट्ठे हो जाए तो बहुत खतरा है। तो ये हुआ, ये इसकी बुनियाद जो थी 92 में रखी गई, तो पूरा मजहब पॉलिटिक्स में आ गया, तो तब से ये खतरे बने जा रहे हैं। मगर अब इसको रोकने की जरूरत है, हम सबको इकट्ठा होकर इसको रोकने की जरूरत है। देखो, जब तक हम रिलीजियस बेस पर वोट देंगे, जब भी हम रिलीजियस बेस पर पॉलिटिकल पार्टी चुनेंगे या पॉलिटिकल लीडर चुनेंगे, तब तक ये परेशानी हमें उठानी पड़ेगी। एक्चुअली इसका सोल्यूशन यही है कि आप इश्यूज पर वोट डालो, आप रिलीजन बेस पर वोट मत डालो। चाहे वो मुस्लिम एक्सट्रीमिज्म हो, चाहे वो हिंदू एक्सट्रीमिज्म हो, कोई भी एक्सट्रीमिज्म हो, वो देश के लिए, इस बड़ी डेमोक्रेटिक कंट्री के लिए खतरा है। इससे हमें अब ये आंदोलन से ये सीख मिली कि इश्यूज पर लड़ाई लड़ी जाए, इश्यूज पर वोट डाले जाए, ताकि ये लड़ाइयां नहीं बढ़े। और जो पॉलिटिकल लीडर होते हैं ये बहुत शातिर होते हैं, सियासतदान, ये वही इशू उठाएंगे जिस पर इनको वोट मिलेंगे। इनको आज तक हिंदू मुस्लिम पर वोट मिलता आ रहा है, जब तक इनको हिंदू मुस्लिम पर वोट मिलता रहेगा तब तक ये यही बातें करते रहेंगे। तो इसलिए हमें अब इससे अलग होकर इशू बेस्ड कुछ लाना पड़ेगा, इशू बेस्ड लड़ाई लड़नी पड़ेगी, और इश्यूज दिमाग में डाल के विदाउट रिलीजन वोट डालना पड़ेगा, क्योंकि ये भाषा ही वोट की समझते हैं, ये टोटल पॉलिटिक्स ही समझते हैं, ये वोट की भाषा ही समझते हैं, चाहे वो कोई भी पार्टी हो। तो जब तक आप रिलीजन को दिमाग से, दिल से बाहर निकालकर इश्यूज पर लड़ाई नहीं लड़ोगे, आप रिलीजियस को साइड में रखकर, क्योंकि रिलीजन हमारा घर का मामला है, हमारा अंदरूनी मामला है, तो उसको साइड में रखकर फिर आप एक लड़ाई लड़ो और रिलीजियस बेस पर वोट मत डालो। लोगों को समझाओ कि ये डेमोक्रेटिक कंट्री है, ये पॉलिटिकल एजेंडा रिलीजियस बेस पर मत चलाओ। पॉलिटिकल पार्टी जो भी रिलीजियस एजेंडा चलाए, चाहे वो हमारे अपने हो, उनको बताया जाए कि इस बात पर आपको वोट नहीं मिलेगा, आपको डेवलपमेंट पर वोट मिलेगा। सबसे परेशान मुस्लिम है, सबसे एजुकेशन कम मुसलमानों के पास है, सबसे गवर्नमेंट जॉब मुसलमानों के पास कम है। तो इन चीजों को देखकर हमें वोट देना पड़ेगा, क्योंकि जब तक भी पॉलिटिकल लीडर्स को वोट इन चीजों पर मिलेगा, हिंदू मुस्लिम सिख ईसाई या ईसाई हिंदू पर मिलेगा, ये करते रहेंगे। तो जैसे आपने पहले भी बताया कि एक सीख मिली, डेवलपमेंट का बात छोड़ के यूपी में अभी वो धर्म वाला बाद में आ गया, फिर मंदिर मस्जिद वाला। तो यही हो रहा है कि जो सर उसी बात पर आ रहा हूं, क्योंकि इनको वोट उसी से मिलते हैं। तो अब लोगों को सोचना पड़ेगा, आप जैसे इंटेलेक्चुअल लोगों को चैनलों पर, बाकी चीजों पर, वेबिनार पर इंटेलेक्चुअल लोगों को समझाना पड़ेगा, इससे दूर रहिए, वोट डाल लीजिए डेवलपमेंट पर। रेल बिक गया, सेल बिक गया। आवाज नहीं आ रहा है, आवाज नहीं आ रहा है हामिद भाई आपका। तो হামিদ ভাইয়ের অডিও কেটে গেছে। ওশিদা বলছি, আপনার কাছে জানতে চাচ্ছি, হামিদ ভাই आपका आवाज नहीं आ रहे हैं, तो हम आ रहा है, अब आ रहा है। हाँ, हम नेक्स्ट गेस्ट का पास जा रहे हैं। तो आपका बात समझ में आ गया हम लोगों को? नहीं आ रही है आवाज? जो
हाँ आ रहे हैं, अभी आ रहे हैं, फिर बाद में आते हैं आपका पास। অসিতদা বলছি যে বাংলায় ঠিক बाद में आ रहे हैं। অসিতদা বাংলায় তেভাগা আন্দোলন যেভাবে হিন্দু মুসলমান প্রজাসাধারণকে এক করেছিল, আজকের দিনে বাংলার কৃষক কুলকে এক করার উপায় কি? অসিতদা শুনতে পাচ্ছেন? অসিতদা আমি প্রথমবার যখন বলেছিলাম যে সাম্প্রদায়িকতা রাষ্ট্রিক একটা আদর্শ হওয়াতে এবং রাষ্ট্র সেইটাকে ফ্যাসিবাদী কায়দায় পরিচালনা করাতে সে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে, এমনকি উচ্চতর আদালত, মিডিয়া তো বটেই, সমস্ত কিছু। এই জায়গায় যে আমি যেটা প্রথম পয়েন্টটা বলতে চাই যে সমান অধিকার, সমান নাগরিক অধিকারের যে আন্দোলন, সেই আন্দোলনের বিশাল ব্যাপ্তি পেয়েছিল। তাতে মহিলারাই প্রধান নেতৃত্ব, বিলকিস দাদিদের মতন তারাই কিন্তু শাহিনবাগটা প্রথমে শুরু করেন। ভারতের 600টা জায়গায় শহরে এটা ছড়িয়ে যায়। এটা 1 নম্বর। 2 নম্বর বলছি আমি যে পরে যখন কৃষক আন্দোলনের বিষয়টা এলো, সেখানটায় পিছু হটতে বাধ্য হলেন নরেন্দ্র মোদীর রাষ্ট্র সরকার। কারণ হচ্ছে যে তারা এই একটা সংগঠিত শক্তিকে নানাভাবে চেষ্টা করেছেন এটাকে করার, বিচ্ছিন্ন করার। লক্ষিমপুর, এবার আমি এই সমস্ত বিষয়টি নিয়ে 5টা ছোট পয়েন্টে 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি বলুন, কারণ অন্যদের কাছে যেতে হবে। ঠিক। প্রথমে এই যে টিকায়েতের যে ঘনিষ্ঠ যিনি, উনি মোহাম্মদ জোলা, ওনাকে এখন মোহাম্মদ জোলা স্ট্রেট আঙুল তুলে বলছেন তোমরা মুসলমানদের উপর অনেক অত্যাচার পঞ্চায়েতগুলোতে, এটা আমরা দেখতে পেয়েছি। এবং এই যে কৃষক আন্দোলন যে সাম্প্রদায়িকতার ওপরে উঠতে পেরেছে জাট এবং সেটা আমরা আলোচিত হয়েছে, মুজাফফরনগরের মহাপঞ্চায়েতে দেখেছি খুব পরিষ্কার ভাবে। সেটা আমাদের হামিদ ভাইও বললেন। সেকেন্ডলি হচ্ছে জেন্ডার প্রশ্নে যে সাম্প্রদায়িক যে মেরুকরণ, সেই মেরুকরণ কিন্তু মানে মহিলারাই রুখে দিতে পারেন, নারী চেতনা বিশেষ কার্যকরী হবে। 3 নম্বর বলছি আমি, যেটা বাংলাতে গত নির্বাচনে হেরে গেল, তার পেছনে কারণগুলো এর মধ্যে আলোচনা করার অবকাশ নেই, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে বাঙালির যে প্রগতিশীল সমাজ চেতনা, জাতি চেতনা, সেই জাতি চেতনার একটা উদার ঐতিহ্য আছে। সেই ঐতিহ্য, সেগুলো দিয়ে এদের বিভাজনকে রোখার একটা ব্যবহার আমরা করতে পারি, বিভাজনকে। 3 নম্বর হচ্ছে যে আমরা এই ছাত্র যুবকদের দিয়ে আমরা যদি একদম একদিকে নির্বাচনী যা দলীয় রাজনীতি যা হচ্ছে, তার মধ্যে কিছু গন্ডগোল চলছে এখন, কারণ যারা বিজেপি RSS কিছুতেই বিরোধী ঐক্য হতে দেবে না এবং নানা কায়দায় বিভিন্নভাবে তারা সেই কাজগুলো করছে। আমি সেই প্রসঙ্গে যাব না, পরে তাইদুল দা এটার বলবেন, আপনি ভারতের যা দেখছেন যেভাবে। আমি শুধু একটা পয়েন্ট এখানে বলবো যে আমরা যদি এই নিয়ে তাইদুল দার সঙ্গে আমি আলোচনা চালাচ্ছি যে গ্রাম সংসদকে যদি আমরা কেন্দ্র ধরে যদি সেখানে জনসাধারণের কমিটি মারফত যদি দলীয় রাজনীতিকে অস্বীকার করে বর্ণ, ধর্ম, লিঙ্গ ব্যতিরকে একটা সমাজ আন্দোলন শুরু করতে পারি, তাহলে আমরা যে কথাটা কৃষকদের, বাংলার কৃষকরা এই ছাত্র যুবকদের কাছে যদি যায়, তাহলে বাংলার কৃষকদের যে সমস্যা, সেই সমস্যাগুলো প্রাধান্য পাবে এবং তাদের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে এবং কারো ওপর আমরা রাজ্য সরকার বা কারো ওপর আমাদের নির্ভরশীলতাটাকে আমরা কমাতে পারবো। আর লাস্ট পয়েন্টটা বলছি, যারা নির্বাচনে এবার না বললেন, অর্থাৎ ব্যাপক মুসলমান সমাজ কিন্তু তাদের ভোট ভাগ হতে দেননি, অর্থাৎ তারা বিজেপি RSS কে না বলেছেন স্পষ্টভাবে। তো এই না, আজকে এটা নিয়ে প্রশ্ন উঠছে যে গণতন্ত্র এবং সেকুলারিজমকে রক্ষা করার দায়িত্ব কি শুধু মুসলমানদের, সেটা অন্য প্রসঙ্গে বলবো। এক্ষেত্রে আক্রমণটা যেহেতু মুসলমান সমাজের উপর প্রধানত বেশি আসছে, হ্যাঁ, এবং সেখানে যে ওই না বলার পেছনে যে বামপন্থী উদারনৈতিক প্রগতিশীল চেতনা কাজ করছে, সেটাকে ওই যে সংসদ ভিত্তিক গ্রাম থেকে তুলে যদি
সংহত করা যায় যে বামপন্থী চেতনাটাকে, তাহলে আমরা বিজেপি আরএসএস সাম্প্রদায়িকতাকে মোকাবেলা একদম তৃণমূল গ্রাসরুট স্তর থেকে, একদম গ্রাসরুট স্তর থেকে মোকাবেলা করতে পারবো। বাংলায়, হ্যাঁ, বাংলায় সেই রাস্তাগুলো দেখিয়ে দিয়েছে। তাহিদুল ভাই অসিতদা বললেন ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা। তো আজকে যে আমরা আপনার কাছে বুঝতে চাইছি, কেউ হিন্দুদের এক করতে চাচ্ছে, এ তোমরা সব হিন্দুগুলো এক, আবার কেউ মুসলিমদেরকে এক করতে চাইছে যে সমস্ত মুসলিমগুলো আসো তোমরা এক হয়ে যাও। এই পরিস্থিতিতে ঐক্য গড়ে উঠবে কিভাবে? এই মুহূর্তে কৃষক ঐক্য গড়ে তোলার কি, কৃষক আন্দোলনটাকে কি একত্রিত করে একটা সংগঠিত আন্দোলন গড়ে তোলা আমাদের কর্তব্য নয়? আমি প্রথম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, কৃষক আন্দোলন এই পর্যন্ত ইউনিয়ন সরকারকে ধাক্কা দিয়েছে, এটা যেমন 100% সত্য, তেমন এই কৃষক আন্দোলনই ইউনিয়ন সরকারকে পরাজিত করে দিয়েছে এমন কথা বলা যায় না। না, সেটা বলা যাবে না। আমরা আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে কোন সরকার, কমিউনালিজম, সেই সরকারের এক মিনিট, আমি বলছি যে আমাদের কৃষক আন্দোলনের যে পর্যায়গুলো চলছে, সে 3টা কালা কানুন উদ্র করেছে, সেটা বাদ দিয়ে আমাদের বিষয়টাই হচ্ছে যে যেখানে শাসক দল লক্ষ চেষ্টা করলো করে সেইখানে কমিউনালিজম ঢুকাবার চেষ্টা করলো, কিন্তু তারা সাকসেসফুল হলো না। এই না হওয়াটাই আজকে একটা বড় দিক, যে এখান থেকে আমাদের শিক্ষণীয়, এই আন্দোলন থেকে আমরা শিখবো আন্দোলনে কি পেলাম আর কি পেলাম না, কৃষকরা কি পেলো কি পেলো না, আজকের আলোচনার বিষয় সেটা না। আমাদের বিষয় হচ্ছে অসাম্প্রদায়িক মনোভাবটা আমাদেরকে দেখালো, সেইটা কিভাবে আমরা আমাদের সমাজে প্রয়োগ করতে পারি। আমরা ঠিক এই জায়গাটাই বলতে চাইছি যে এটা আমার মনে হয়েছে যে পশ্চিম বাংলার যে সমাজ চিত্র, অসিতদা একটু আগে বললেন যে গত বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলার প্রগতিশীল একটা অংশ এই সাম্প্রদায়িক শক্তি পরাজিত করেছে। আমার ভাবনা একটু আলাদা। আমার যেটা মনে হয়েছে, প্রথমত মনে হয়েছে যে গত বিধানসভা নির্বাচনে তথাকথিত প্রগতিশীল অংশটার সমস্তটাই কিন্তু সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ছিল না। এই তথাকথিত প্রগতিশীল অংশের একটা ভালো অংশ এই সাম্প্রদায়িক শক্তির পক্ষে ছিল, বরং উভয় সম্প্রদায়ের বা সামগ্রিকভাবে পশ্চিমবাংলার মানুষের যারা সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তুলনামূলক লেখাপড়া কম করেন, চাষবাস যাদের কাজ, ছোট ব্যবসায়ী, মানে চালু অর্থে যারা প্রগতিশীল নয়, তারাই কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারাই ফ্যাসিবাদী এই যে শক্তিটাকে বা এই সাম্প্রদায়িক শক্তিটাকে বিজেপিকে পরাজিত করেছে। দ্বিতীয় যে কথাটা বলতে চাই, আমার যেটা মনে হয় কেন এখানে গড়ে উঠছে না বা কি করা দরকার, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার সমাজ, এখানে তার অনেক অতীত ইতিহাস আছে সাম্প্রদায়িক সম্প্রীতির, এবং এখানে একটা বামপন্থী আন্দোলনের একটা ভালো ইতিহাস আছে, ভিত্তি আছে। সেই কারণে এখানে বর্তমানে রাজনৈতিক দল নির্ভর আন্দোলনের দিকে মানুষ ঝুঁকে গেছে। রাজনৈতিক দল নিরপেক্ষভাবে নাগরিক আন্দোলন গড়ে তোলার দিকে অনেকটা দুর্বল। সেই তুলনায় পশ্চিমবাংলার বাইরে যে কোনো রাজ্যে, আমার মনে হয় কেরল বাদ দিলে, ওখানকার মানুষ এখনো রাজনৈতিক দল নিরপেক্ষভাবে রাজনৈতিক দলের বাইরে গিয়ে সমস্ত দলের যারা সমর্থক, সমস্ত দলের যারা নিচে লেভেলের কর্মী নেতা, তারা ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারেন। সেই কারণে যেমন ওখানে কৃষক আন্দোলনটা সফল হয়েছে, আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা বড় বাধা যে পশ্চিমবাংলার মানুষ এতটাই রাজনৈতিক দলের প্রতি নির্ভরশীল যে রাজনৈতিক দল নিরপেক্ষভাবে বা রাজনৈতিক দলের বাইরে বেরিয়ে মানুষের স্বার্থে, যে স্বার্থটা গোটা রাজ্যবাসীর স্বার্থ, তেমন কোন জায়গাতে করাটা একটু শক্ত। এটা একটা কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে, আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে কৃষক আন্দোলনটা সরাসরি এই জায়গায় দাঁড়িয়েছে যে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার কৃষকদের
স্বার্থের বিরোধী আইন তৈরি করেছে, আর সেই আইনটাকে সফল করার জন্য তারা ধর্মটার অপব্যবহার করছে। সেই জায়গা থেকে প্রশ্ন আসছে সাম্প্রদায়িকতা এবং কৃষক আন্দোলন। যদি তাহলে দাঁড়াচ্ছে যে কৃষকের স্বার্থের বিরুদ্ধে যে সরকার, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, তাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, মানুষকে শক্তিশালী করতে হবে। আমাদের পশ্চিমবাংলাতে এই মুহূর্তে বীরভূমে দেউচা পাচামিতে যে প্রায় 1000 একরের বেশি জমিকে অধিগ্রহণ করার কথা রাজ্য সরকার বলছে, এবং সেখানে ব্যাপক সংখ্যক আদিবাসী, শিলকাস্ট, কিছুটা ট্রাইব আছেন, কিছু মুসলমান আছেন, তাদের জমি অধিগ্রহণ করা হচ্ছে। এই ক্ষেত্রে এখানকার রাজ্য সরকারের যে ভূমিকা, সেটাও দিল্লির ক্ষেত্রে ইউনিয়ন সরকারের যে ভূমিকা ছিল তার সাথে কতটা মিল হচ্ছে না, এটাও আমাদের ভেবে দেখতে হবে। পাশাপাশি আমাদের সীমান্তবর্তী যে জেলাগুলো আছে, বিশেষ করে মুর্শিদাবাদে সীমান্তে কেন্দ্রীয় সরকার এখনই কাটা তারের বেড়া দেওয়ার জন্য কৃষকদের জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে। খবরে প্রকাশ, মুর্শিদাবাদ জেলার সুতি ব্লকের নূরপুর পঞ্চায়েতে 341 জন কৃষক নাকি সম্মতি দিয়েছে এই স্বেচ্ছায় তাদের জমিকে দান করার জন্য। এই বিষয়গুলো আমাদেরকে সামনে রাখতে হবে। এই রেখে যদি আমরা রাজনৈতিক দল নিরপেক্ষতাকে কাজে লাগিয়ে রাজনীতির নির্ভরশীলতাকে কমিয়ে কৃষকদের স্বার্থ, মানুষের স্বার্থকে সামনে রেখে আমরা এখানে মানে মহিলা, পুরুষ, ছাত্র, ছাত্রী, যুবক মিলিতভাবে লড়াই করতে পারি, তাহলে এখানে সেই কৃষক মানে দিল্লিতে কৃষকরা যে কাজটা পেরেছেন সেই কাজটা আমাদের পক্ষে সম্ভব পশ্চিমবঙ্গে গড়ে তোলা। একটা আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। অসিত দা যেটা বলেছেন যে গ্রাম এলাকায় পঞ্চায়েত ভিত্তিক একটা ইউনিট করে সেই পঞ্চায়েতের সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করা, আস্তে আস্তে সেটা আমাদেরকে এগোতে পারে। সেটা একটা প্রক্রিয়া আমরা শুরু করে দেখতে পারি কোথাও পরীক্ষামূলক। সেটা সামাজিক আন্দোলন এবং অন্যান্য আন্দোলন। মনীষাদি, আজকে যে কৃষক আন্দোলন হচ্ছে, আপনি নিজে গান্ধী ভাবনায় ভাবিত, তো আজকের এই কৃষক আন্দোলন নিয়ে তো নানান ধরনের অভিধা দেওয়া হয়েছে, কিন্তু গান্ধীজি যদি বেঁচে থাকতেন তাহলে এই চলমান কৃষক আন্দোলনে গান্ধীজির ভূমিকা কি থাকতো? এটা তো গান্ধীজিকে নিয়ে তো অনেক কটাক্ষ করা হয়। হ্যাঁ, কটাক্ষ করা হয়, কিন্তু পদ্ধতিটা তো সেই পদ্ধতি তো নেওয়া হলো, যেভাবে মানুষ প্রায় 365 দিন, প্রায় অনেক দিন অবস্থান করলেন একটা জায়গায় বসে থেকে, এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে কোন রকম প্ররোচনায় পা না দিয়ে, এই যে মানে সামনে কাঁটা দিয়ে ঘিরে দেওয়া হলো, কত রকমের মিথ্যা অপবাদ দেওয়া হলো, কত রকম ভাবে উত্তেজিত করা হলো, এই যে মানুষ উত্তেজনার বদলে উত্তেজনা নিয়ে এগোচ্ছে না, এই পদ্ধতিটাই তো আসলে শেষ পর্যন্ত গান্ধীর পদ্ধতি। এটাকে আমরা একটা সত্যাগ্রহই বলতে পারি। এবং সেই জায়গা থেকে আমার তো মনে হয় যে, মনে করে দেখুন 100 বা একটু বেশি বছর আগে আরেকটি সফল কৃষক আন্দোলন করেছিলেন গান্ধী, চম্পারণ সত্যাগ্রহ 1917। সেটাও কিন্তু একটা সফল, যেখানেও কিন্তু আইন বদলাতে হয়েছিল। ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি দেখেন তাহলে আজকে কিন্তু আবার সেই একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। এবার এটাকে হাজারো ভাবে ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু আমার মনে হয় যে মহাত্মা গান্ধী যদি থাকতেন, এবং এটা তো মানতেই হবে, ওখানেই বসে থাকতেন, ওনাকে ওখানেই পাওয়া যেত, এটাই হচ্ছে ব্যাপার। এবং এদের কাছে সবচেয়ে বিপদ কিন্তু গান্ধী। দেখুন, সবচেয়ে বেশি যাকে এরা আঘাত হানতে চায় সেটা কিন্তু গান্ধী। কারণ আপনি নিজেই একটু আগে বলেছেন, ওই যে হর হর মহাদেব এবং আল্লাহু আকবর একসাথে, এটা একমাত্র গান্ধীর প্রার্থনা সভাতেই কিন্তু হতো, ছিল আর কি। আবার সেটা ঈশ্বর আল্লাহ তেরে নাম, ঈশ্বর আল্লাহ তেরে নাম। अच्छा, हामिद भाई है? हाँ जी, हाँ जी, हाँ जी। अच्छा, ठीक। आपको क्या लगता है कि यूपी, हरियाणा, पंजाब में जैसे किसान जात धर्म को भुलाकर इकट्ठा होकर लड़ रहा है, पूरे भारत में कब तक ये मुहिम पूरा हो पाएंगे? स्टार्ट हुआ है, इट इज स्टार्टेड।
इट विल टेक सम टाइम बट इट विल हैपन। मैं ये बोल रहा हूं, पहले आप जैसे इंटेलेक्चुअल, जो मुस्लिम इंटेलेक्चुअल है, क्या किसी भी आंदोलन में वो कन्वे कर पाए अपने हिंदू भाई को या सिख भाई को या क्या बोलते हैं क्रिश्चियन भाई को? हमारी कमजोरी रही, हमारे स्टेज पर हर वक्त मुसलमान ही नाचता रहा, बोलता रहा, कोई वहां हिंदू सिख ईसाई नहीं बोल पाया। वो हमसे बड़ी प्रॉब्लम रही, क्योंकि हमारे इंटेलेक्चुअल हर वक्त नाकाम रहे दूसरी कम्युनिटी के लोगों के साथ बात करने में, उनको समझाने में। ये पहला हमारा मुसलमानों का फेलियर है। मुझे लगता है कि हमारे जैसे आपने आज वेबिनार किया, तो मुझे लगता है हमारे इंटेलेक्चुअल को आगे आकर दूसरी कम्युनिटीज के लोगों के साथ बात करनी चाहिए अपने मसलों पर, जो भी अपने मसले हो। जब भी आप बाहर निकलो तो पहले एक हिंदू भाई, एक सिख भाई, एक क्रिश्चियन भाई आपके आगे खड़े हो, तो फिर आप कोई लड़ सकते हो। ऐसे आप नहीं लड़ पाओगे, क्योंकि किसी की जो आपने यहाँ देखा, आप ऐसे जो क्या सोशल पॉलिटिकल एक्टिविस्ट थे, उनको 5-10 दिन गुजारने थे सिंगापुर में, तो यहाँ सीख कर जाना था, यहाँ देखना था, स्टेज पर बोलना था, तो आपको नजर आ जाता कि कैसे एक आंदोलन लड़ा जाता है, कैसे अगर आप किसी वक्त तैयारी करो किसी में तो कैसे लड़े जाए, तो उसकी तैयारी आप नहीं कर पाते हो और आप दूसरे लोगों के साथ कभी भी बात नहीं कर पाते हो। जैसे आपका समझो सीए का किस्सा रहा या एनआरसी पीआरसी का किस्सा रहा, तो आपने कभी भी पहले स्टार्टिंग में यूनिवर्सिटियों से या बाकी लोगों से या इंटेलेक्चुअल लोगों से बात नहीं की, आप जुड़ा नहीं पाए लोगों को। कश्मीर से कन्याकुमारी तक आप रिजर्वेशन खड़ा नहीं कर पाए उसमें, तो वो एक प्रॉब्लमेटिक रहा है और रहेगा। तो मगर एक कुछ हो रही है एसकेएम में, मगर मैं बोल रहा हूं कि अभी आपकी कमजोरी, मेरी कमजोरी, आप लोगों की कमजोरी है, क्योंकि आप अभी भी उसी सीए क्या कहते हो, ये हमारे रिलीजन का मसला बन गया, आप सिर्फ डायरेक्टली सब कुछ अपने रिलीजन पर ले जाते हो, तो वो नहीं करना है। हम जैसे मुसलमानों के इंटेलेक्चुअल को सोचना पड़ेगा, अगर सीए आपकी लड़ाई है, सीए हिंदू और सिख भाई की भी लड़ाई है, क्योंकि उनका भी नुकसान इसमें हो रहा है, तो उनको आप आगे क्यों नहीं ले पाए, अल्लाह आए क्यों उनसे बात क्यों नहीं कर पाए? तो मैं ये बताना चाहता हूं कि आगे जाकर हामिद भाई, ठीक है, ये मुहिम को आगे बढ़ाना पड़ेगा। हम आते हैं ओसिद्दा का बात। ओसिद्दा, খুব সংক্ষেপে বলুন, আমাদের সময় ফুরিয়ে আসছে। আমি 1 মিনিট বলবো একবার। আমি আপনার কাছে আসছি। ওসিদ্দা, কৃষক আন্দোলন নিয়ে বাংলার বুদ্ধিজীবীরা কি ভাবছেন, তাদের অংশগ্রহণ কই, একদম সংক্ষেপে বলুন, আমরা একবারে শেষের দিকে চলে আসছি। ওসিদ্দা আছেন? ওসিদ্দা আছেন কি? তাইদুল ভাই, তাইদুল ভাই 2 মিনিট বলুন, আমি 1 মিনিট বলে ওটা। না একবারে সময় আমাদের শেষ। হ্যাঁ একদম। আচ্ছা, আপনি সংক্ষেপে বলে নিন যে বাংলার আমি 1-2 মিনিট নিচ্ছি। বাংলার 2 মিনিটও নয়, হাফ মিনিট, 30 সেকেন্ড। বাংলার কৃষকদের, এই উত্তর ভারতের কৃষকদের সমর্থনে বাংলায় তেমন ভাবে সাড়া পড়েনি। কৃষকদের কাছে যখন গিয়ে আমি দেখেছি, কিন্তু একটা বিরাট সমর্থন, নৈতিক সমর্থন, সেটা সর্বস্তরে আমি পরিলক্ষিত করেছি। এখন এই জায়গাটা আমি একটা কথা বলতে চাই, যে আমাদের এর আগেও যেটা বলেছি, এখনো সেটা বলছি, যে এইটা কিন্তু কৃষক আন্দোলনের বাইরেও একটা সার্বিক আন্দোলনের প্রয়োজন। কারণ ইতিহাস বিকৃতি হচ্ছে, নানাভাবে একদম প্রত্যক্ষভাবে মদত দেওয়া হচ্ছে কন্টিনিউয়াসলি, এবং বিএসএফ কে 50 কিলোমিটার ভেতরে ঢুকিয়ে গোটা পশ্চিমবঙ্গ। আমি আমার প্রশ্নটা সুতরাং এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। নেই কেন? হ্যাঁ, না, সেটা তাইদুল্লাহ বলুন, তাহলে তাইদুল্লাহ ভালো করে বলতে পারেন। আমার অভিমত হচ্ছে না, তাইদুল্লাহ আমি আপনার কাছে প্রশ্নটা রাখছি। আমার প্রশ্নটা, আমি ওটা ওনাকে যে প্রশ্নটা করেছি সেটা উত্তর না, আমি আপনার কাছে জানতে চাইছি যে এনআরসি সিএ আন্দোলনে মুসলিম সমাজ যেভাবে রাস্তায় নেমেছিল, কৃষক আন্দোলনে মুসলিমরা তেমন ভাবে নেই কেন? তাহলে আমরা কি, মুসলিমরা কি করে আশা করতে পারে যে সিএ এনআরসি আন্দোলনে অন্য কমিউনিটির লোকেরা আসবে? সেখানে মেজর পার্সেন্টটা মুসলিমরা ছিল। আর আজকে কৃষক আন্দোলনে নেই, আমি বলছি না কৃষক আন্দোলনের সঙ্গে,
কিন্তু যেভাবে সিএ এনআরসি মুভমেন্টে মুসলিমরা মাঠে ছিল কৃষক আন্দোলনে তেমন করে দেখা গেল না কেন? একবারে সংক্ষেপে বলুন। শুধু এনআরসি আন্দোলনে মুসলমানরা ছিলেন বিষয়টা এমন নয়। এই দেশের ইতিহাসে যে কোনো দেশের স্বার্থের সমস্ত আন্দোলনে মুসলমানরা ছিলেন, এনআরসিতেও ছিলেন। এবং এখন কৃষি আন্দোলনে নেই এই কথাটা সঠিক নয়। নেই বলছি না, কারণটা হচ্ছে, আমি বলি 1 মিনিট, আমি শেষ করি। কারণটা হচ্ছে পশ্চিম বাংলায় কৃষি আন্দোলনটা এখনো শুরুই হয়নি। পাঞ্জাব, হরিয়ানায়, দিল্লিতে এখনো অনেক বড় কৃষক আছেন। সেই অর্থে পশ্চিমবাংলায় কৃষকের সংখ্যা, কৃষক খুব ছোট কৃষক, সেই জন্য এখানে একটা আন্দোলনের সমস্যা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে পশ্চিমবাংলায় যে সমস্ত কৃষক সংগঠন আছে সেই সমস্ত প্রত্যেকটা কৃষক সংগঠন হচ্ছে কোনো না কোনো রাজনৈতিক দলের লেজুর, ফলে তারা স্বাধীনভাবে কোনো কৃষক আন্দোলন গড়ে তুলতে পারেননি বা করেননি। তারা সবসময় যে রাজনৈতিক দলের লেজুর, সেই রাজনৈতিক দলের স্বার্থের সাথে সম্পর্ক করে তাদের অনুমতির সাপেক্ষে আন্দোলন করে উঠেছেন। এখন এই মুহূর্তে পশ্চিমবাংলায় যেটা দরকার, যে রাজনৈতিক দল নিরপেক্ষভাবে রাজনৈতিক দলের স্বার্থকে উপেক্ষা করে রাজনৈতিক দল থেকে বিচ্ছিন্ন হয়ে সাধারণ কৃষক, সাধারণ মানুষ যদি সেই জায়গাতে ফিরে আসে, অবশ্যই অবশ্যই মুসলমানেরা এই পশ্চিমবাংলায় এখানে কৃষক আন্দোলনকে আবার শক্তিশালী করতে পারবে। মুসলমানেরা জমির সঙ্গে বেশি যুক্ত আছে। শুধু মুসলমান নয়, সাঁওতালরাও আছেন, রাজবংশীরাও আছেন, বিভিন্ন। মনীষাদি, আমি আপনার কাছে জানতে চাইছি যে দিল্লির বিভিন্ন বর্ডারে আমরা দেখলাম পুরুষের সাথে সমান তালে নারী শক্তি আন্দোলনে যুক্ত, এবং গতকালও আমরা দেখেছি কঙ্গনা রানাওয়াতের ক্ষেত্রে যে একবারে ফ্রন্ট লাইনে মহিলারা, পুরুষরা পিছনে। তো এই বাংলার নারী শক্তি কবে জাগবে এই কৃষক আন্দোলন বা বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে, আপনার কি মনে হয়? বাংলার নারী শক্তি যথেষ্ট জেগে আছেন, গত ইলেকশনে সেটা আমরা দেখেছি। কিন্তু আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে একটা কথা বলি আপনাকে, যেটা তাইদুল দা বললেন, এটাতে আমি একমত যে বাংলার কৃষক আন্দোলন সত্যি সেভাবে হয়নি। কৃষিজীবীর মানুষের এখানে যে কন্ডিশন বা অবস্থা, সেটা সেখানে থেকে আন্দোলন কোনো শুরু হয়নি। ওখান থেকে উঠে না আসলে আবার সেই উপরে চাপিয়ে দেওয়া, ওখানকার মডেল এখানে লাগানো, এটা কিন্তু চলবে না, কারণ পরিস্থিতিগুলো আলাদা। এখানকার কৃষিজীবী মানুষের যে অবস্থা সেটা সম্পূর্ণ ভিন্ন। আমার মনে হয় যে আন্দোলন হলে এখন যে কোনো বিষয়ই হোক মেয়েদেরকে সবসময় পাবেন। আগের অবস্থাটা কিন্তু গোটা ভারতবর্ষে বদলে গেছে। মহিলাদের আমরা এনআরসিতে পাইনি, কলকাতায় যে এতদিন ধরে যারা বসেছিলেন অসামান্য সব উজ্জ্বল মহিলারা, মহিলাদেরকে আমরা না, আমাদের ইসলামপুরেও মানে মহিলারাই মূলত, আমাদের এখানে 56 দিন এই আন্দোলন চলেছিল, মহিলারাই মূলত সেই আন্দোলনে ছিল। পুরুষেরা খুব কমই ছিল, মহিলারাই অধিক সংখ্যায় ছিল। হ্যাঁ, নির্বাচনে 15% বেশি মহিলা ভোট দিয়েছেন ইয়ের বিরুদ্ধে, মানে বিজেপি আরএসএস এদের বিরুদ্ধে। একদম আমরা নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনে দেখেছি। আচ্ছা, আজকের এই আলোচনায় আমরা বোঝার চেষ্টা করলাম কৃষক আন্দোলন কিভাবে সাম্প্রদায়িকতাকে প্রতিহত করতে পারে। বক্তারা তাদের নিজস্ব মতামত দিয়েছেন। আমাদের এই অনুষ্ঠান ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের সকল অতিথি, শ্রোতা, দর্শক সবাইকে অভিনন্দন জানিয়ে কাজী নজরুল ইসলামের 2 লাইন কবিতা পড়ে আজকের এই টক শো শেষ করছি। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞেসে কুঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। নমস্কার।